দ্বন্দ্ব সমাসে প্রথম বর্গ। ঠিক আছে, আর দেখো তো দেখা যাচ্ছে কিনা, না বড় করতে হবে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, দেখো এই দ্বন্দ্ব সমাস, মানে দ্বন্দ্ব সমাসের প্রথম, মানে প্রধান সূত্র কি, মানে কোন সূত্র দিয়ে দ্বন্দ্ব সমাস বিধান হয়? চার্থে দ্বন্দ্ব। হুম, চার্থে দ্বন্দ্ব। প্রথম সূত্র হচ্ছে চার্থে দ্বন্দ্ব, অর্থাৎ সূত্রার্থ কি, একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে আমাদের সব ধাতস্থ হয়ে যাবে। শুধু মন দিয়ে শোনো। চার্থে দ্বন্দ্ব এর সূত্রার্থ কি? একাধিক সুবন্ত পদ, একাধিক সুবন্ত পদ যদি চকারের অর্থে সমাসবদ্ধ হয় তাকে বলে দ্বন্দ্ব সমাস। একাধিক সুবন্ত পদ যদি চকারের অর্থে সমাসবদ্ধ হয়। চকারের অর্থে, প্রশ্ন, চকারের অর্থ কটা এবং কি কি? চারটে অর্থ: সমুচ্চয়, অন্যাচয়, ইতরেতর, সমাহার। সমুচ্চয়, আচ্ছা, কি অন্বয় এবং সমুচ্চয়, অনবাচয়, ইতরেতর, আর হচ্ছে দ্বন্দ্ব, তাই তো, সমাহার। চকারের চারটে অর্থ, তার মধ্যে তোমাদেরকে বলা হয়নি। হুম, তোমাদের আর একটা হয়তো ইন্ট্রোডাকশনে ক্লাসে কিছু অ্যাড করতে হতো। ওইখানে কিছু বিষয় ছিল যেগুলো একটু বললে একটু ভালো ক্লিয়ার হতো। ওই যে আগের দিন বলা হয়েছিল না যে বৃত্তি, বৃত্তি কাকে বলা হয়েছিল? বৃত্তি কাকে বলা হয়েছিল? পরার্থাভিধানম বৃত্তি। পরার্থাভিধানম বৃত্তি। হুম, পরার্থাভিধানম বৃত্তি, ঠিক আছে। এখন এই যে পরার্থাভিধানম বৃত্তি, অর্থাৎ পরের অর্থকে যে বুঝিয়ে দেয়, তাই তো, পরের অর্থকে যে বুঝিয়ে দেয় সেটাই হচ্ছে বৃত্তি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে সমাস হতে গেলে একাধিক পদ লাগে, যা আমরা পেয়েছি, তাই তো। সমাস হতে গেলে একাধিক পদ লাগে, মানে একাধিক পদের মধ্যে সমাস হয়, একাধিক পদের মধ্যে সমাস হয়।
এখন বক্তব্য, একাধিক পদের মধ্যে যে সমাস হয়, এই যে একাধিক পদের মধ্যে সমাস হয়, ওই পদগুলো কি রকম হওয়া উচিত? ওই পদগুলো ওই পদগুলো কিরকম হওয়া উচিত? মানে এখানে প্রশ্ন হচ্ছে যে যে পদগুলি নিয়ে সমাস হয় সেই পদগুলির বৈশিষ্ট্য কি রকম হওয়া উচিত, এটা হচ্ছে প্রশ্ন। মানে যে কোনো সমর্থ হতে হবে পদগুলোকে। বলো, কি বললে দীপিকা, নাকি কি সম- বলছো? সমর্থ হতে হবে পদগুলোকে, এটাই বলছি। সমর্থ হতে হবে বা সামর্থ্য বিশিষ্ট হতে হবে, তাই তো? সমর্থ হতে হবে, সামর্থ্য বিশিষ্ট হতে হবে। দেখো কিরকম, একটু একটু বলি, নাহলে হবে না। মানে যে কোনো পদের মধ্যে কিন্তু সমাস হবে না, এটা মাথায় রাখবে। যে কোনো পদের মধ্যে সমাস হবে না। তুমি যে উম, যে পদগুলো নিয়ে তুমি সমাস করবে, সেই পদগুলোকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। সামর্থ্য বিশিষ্ট কিরকম, লিখে নি একটু। যে পদগুলি নিয়ে সমাস হবে সেই পদগুলিকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। সামর্থ্য বিশিষ্ট হতে হবে। এখন প্রশ্ন ওঠে, সামর্থ্য কয় প্রকার? এই সামর্থ্য কয় প্রকার? কয় প্রকার হবে? 2 প্রকার। সামর্থ্য কয় প্রকার? 2 প্রকার, ব্যাপেক্স লক্ষণ আর একার্থী ভাব। সামর্থ্য 2 প্রকার। এক হলো ব্যাপেক্ষা লক্ষণ এবং 2 হচ্ছে একার্থী ভাব। সামর্থ্য 2 প্রকার, ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব। এই ব্যাপেক্ষা লক্ষণ ভাব 3 প্রকার। ব্যাপেক্ষা লক্ষণ কয় প্রকার? 3 প্রকার। কি কি বলতে পারবে? ব্যাপেক্ষা লক্ষণ কি কি? হুম? আকাঙ্ক্ষা, যোগ্যতা, ব্যাপেক্ষা লক্ষণ, আসক্তি। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। হুম। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এখন দেখো, তার মানে এই যে সামর্থ্য কয় প্রকার? সামর্থ্য 2 প্রকার। ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব। ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব, ঠিক আছে। এখন ব্যাপেক্ষা লক্ষণ কয় প্রকার? 3 প্রকার, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তার মানে ব্যাপেক্ষা লক্ষণ হচ্ছে 3 প্রকার, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আর এই ব্যাপেক্ষা লক্ষণ এক প্রকার সামর্থ্য। ব্যাপেক্ষা লক্ষণ এক প্রকার সামর্থ্য, সেই ব্যাপেক্ষা লক্ষণ 3 প্রকার, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এখন কি বললাম দেখো, যে পদগুলি নিয়ে সমাস হবে সেই পদগুলিকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। সামর্থ্য বিশিষ্ট হতে হবে। তার মানে যে পদগুলো নিয়ে সমাস হবে ওই পদগুলির মধ্যে সমর্থ থাকতে হবে বা সামর্থ্য থাকতে হবে। যে পদগুলি নিয়ে সমাস হবে সেই পদগুলির মধ্যে সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য কয় প্রকার? 2 প্রকার, ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব। তাহলে যে পদগুলো নিয়ে সমাস হবে ওই পদগুলোর মধ্যে সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য থাকতে হবে মানে ব্যাপেক্ষা লক্ষণ থাকতে হবে, একার্থী ভাব থাকতে হবে। ব্যাপেক্ষা লক্ষণ থাকতে হবে মানে
আকাঙ্ক্ষা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আসক্তি থাকতে হবে। দেখো কি বললাম, বোঝা গেল হ্যাঁ কিনা? কি বললাম বোঝা গেল হ্যাঁ কিনা? হুম, কি বললাম বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা? কোনো রিপ্লাই নেই। আবারও বলছি, স্মৃতি গেল না? স্মৃতি বা স্যার এগুলো আকাশ, পড়া সুকন্যা, হয়নি। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? হ্যাঁ এগুলো মুখস্থ হ্যাঁ আছে আপনার আমার। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না, আপনি নেটটা ঠিক করে ইউজ করুন। আচ্ছা, এখন দেখো তো, এখন ক্লিয়ার যাচ্ছে নাকি একই রকম? এখন হ্যাঁ এখন একটু ক্লিয়ার আসছে। হুম, আমাকে আগে বলো তাহলে। দেখো এখন ভালো আছে না আরো একই রকম? না ঠিক আছে এখন। হুম, চলো তাহলে কি হলো, যে সমাস, সমাস হতে গেলে সমাস হবে যে পদগুলো নিয়ে, ওই পদগুলিকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। ধরো একবারে যদি আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যে একটা লোক কাজ করবে, একটা লোক একটা কাজ করছে, সেই কাজটা সে কখন করতে পারবে? যখন সেই লোকটা শক্তি বিশিষ্ট হবে, সামর্থ্য বিশিষ্ট হবে, হ্যাঁ কি না? শক্তি বিশিষ্ট বা সামর্থ্য বিশিষ্ট হবে, তখন সে কাজটা করতে পারবে, হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেছে। তাহলে সামর্থ্য যদি না থাকে, তাহলে সে কাজটা করতে পারবে কি? পারবে না। তেমনি এই যে সমাস কাকে নিয়ে হয়, বর্ণকে নিয়ে না পদকে নিয়ে? সমাস কাদের মধ্যে হয়, বর্ণকে নিয়ে না পদকে নিয়ে? হুম, সমাস কাদের মধ্যে হয়, বর্ণকে নিয়ে না পদের, মানে পদের মধ্যে সমাস হয় নাকি বর্ণের মধ্যে সমাস হয়? এইগুলো পদের একটু, মধ্যে। হ্যাঁ এইগুলো তো একটু, মানে আমি জিজ্ঞাসা করছি একটু কুইক অ্যান্সার দাও, তাহলে আমি এগোতে পারবো। যদি একটা কথাকে চারবার পাঁচবার জিজ্ঞাসা করতে হয় তাহলে তো আহ এগোবো না। তাহলে সমাস কাদের মধ্যে হয়, মানে সমাস কিসে হয়, পদের মধ্যে হয়। অতএব যে পদগুলোকে নিয়ে সমাস হবে, ওই পদগুলোর মধ্যে সামর্থ্য থাকতে হবে, না হলে কিন্তু সেই পদগুলোকে নিয়ে সমাস করা যাবে না। অতএব যে ব্যক্তিটা কাজ করবে, ওই ব্যক্তির মধ্যে একটা সামর্থ্য থাকতে হবে। ধরো বলা হলো যে তোমাকে 50 টাকা দেয়া হবে, তুমি যদি এই 50 কিলো ওজনের বস্তাটা আমার দোকানে রেখে দাও, কোন একজন দোকানদার বলল। সেই সেই যে যাকে বলা হলো কাজটা করতে, সে অত্যন্ত বৃদ্ধ, সে দাঁড়াতেই পারে না। সে কি ওই কাজটা করতে পারবে? কাজটা করতে পারবে না, কারণ ওই ব্যক্তির মধ্যে কার্য করার যে ক্ষমতা বা সামর্থ্য বা যোগ্যতা তার মধ্যে নেই, শক্তি নেই। অতএব সমাস হবে, সমাস একটা কার্য, সমাস একটা কার্য, সেই কার্যটা করবে কারা? পদ, একাধিক পদ সেই সমাসরূপ কার্য বিধান করবে। কিন্তু সেই সমাসরূপ কার্য যে করবে, এখন বক্তব্য কিরকম, কিরকম পদগুলি সমাসরূপ কার্য করবে না, ওই যে কিরকম কিরকম পদগুলি সমাসরূপ কার্য করবে না, বলা হচ্ছে যে ওই পদগুলোকে সামর্থ্য বিশিষ্ট হতে হবে। অর্থাৎ যে তার মধ্যে শক্তি থাকতে হবে, ওই পদের মধ্যে শক্তি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, তবেই সে পদগুলো সমাজরূপ কার্যকে সাধন করতে পারবে। যেমন ওই ব্যক্তি বৃদ্ধ হওয়ার জন্য ওই কাজটা করতে পারলো না, তেমনি পদগুলির মধ্যে যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে কিন্তু ওই ওই পদগুলো সমাজ বিধান করতে পারবে না। অতএব সমাজ বিধান করতে হলে পদের মধ্যে সামর্থ্য থাকতে হবে। এটা হচ্ছে বক্তব্য। তাহলে সামর্থ্য কয় প্রকার পেয়েছি? না, সামর্থ্য পেয়েছি দুই প্রকার। একটা হচ্ছে ব্যাপেক্ষা লক্ষণ, একার্থী ভাব, ঠিক আছে?
এখন ব্যাপেক্ষা লক্ষণ 3 প্রকার, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। কি কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কাকে বলে? না, আকাঙ্ক্ষা হচ্ছে এরকম বলা হয়, শ্রোতুঃ জিজ্ঞাসা রূপা আকাঙ্ক্ষা। শ্রোতুঃ জিজ্ঞাসা রূপা আকাঙ্ক্ষা অর্থাৎ কি বক্তব্য? শ্রোতুঃ জিজ্ঞাসা রূপা আকাঙ্ক্ষা এর মানে কি? অথবা একস্য পদস্য শ্রবণাৎ, যদি অন্যস্য পদস্য শ্রবণে জিজ্ঞাসা জায়তে তর্হি তয়োঃ পদয়োঃ মধ্যে আকাঙ্ক্ষা অস্তি ইতি জানিয়াত। ঠিক আছে, তাহলে কি বললাম? ধরো একটা পদ একস্য পদস্য শ্রবণাৎ, একটা পদ শ্রবণ করলে অন্যস্য পদস্য শ্রবণে যদি জিজ্ঞাসা জায়তে তর্হি তয়োঃ পদয়োঃ মধ্যে আকাঙ্ক্ষা অস্তি ইতি জানিয়াত। সেই পদগুলোর মধ্যে আকাঙ্ক্ষা আছে এটা বুঝতে হবে। যেমন ধরো একটু উদাহরণ দিই। ঠিক আছে, বললাম অনুরাধা জানো তো নাকি? ও বলছে কি, আমি বলছি রাস্তা দিয়ে থেমে গেলাম, আর কিছু বলিনি। ও কিন্তু ওয়েট করে আছে রাস্তা দিয়ে, আমি রাস্তা দিয়ে বলেছি, ও ওটা শুনেছে, তারপরেও মানে উন্মুখ উন্মুখী হয়ে আছে। পরের পরের শব্দটা কি? রাস্তা দিয়ে কি বাঘ যাচ্ছে, না হরিণ যাচ্ছে, না রাজার পুরুষ যাচ্ছে, না কর্মচারী যাচ্ছে, না রাস্তা দিয়ে জল যাচ্ছে? দেখো, এই যে আমি শুধু বলেছি রাস্তা দিয়ে, এটা বলার পরে ওর মনে কিন্তু একটা জিজ্ঞাসা জেগেছে, জিজ্ঞাসা জেগেছে। ঠিক আছে, তাহলে যখন বললাম রাস্তা দিয়ে, ওর মনে জিজ্ঞাসা আছে কি কি কি, পরেরটা কি? এই যে যে জিজ্ঞাসা জাগছে, তখনই বুঝতে হবে যে রাস্তা দিয়ে এই পদটার মধ্যে এবং আমি যে পরের পদটা উচ্চারণ করব ওই পদটার মধ্যে আকাঙ্ক্ষা আছে। ধরে বললাম অনুরাধে রাজ্ঞঃ, রাজার, বাস যখন রাজার বললাম, ওর মনের মধ্যে আবার জিজ্ঞাসা, রাজার কি? রাজার প্রাসাদ, রাজা রাজ্ঞঃ প্রাসাদঃ, রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ অশ্বঃ, রাজ্ঞঃ হস্তি, রাজ্ঞঃ গৌ। एवं प्रकारेण तस्याः मनसि बहुविधा बहुविधाः जिज्ञासाः जायन्ते। अस्तु, এইভাবে তার মনে অনেক প্রকার জিজ্ঞাসা আসছে। তাহলে রাজ্ঞঃ পুরুষঃ, দেখো একটা পদ একস্য পদস্য শ্রবণাৎ, একটা পদ শ্রবণের ফলে যদি অন্যস্য পদস্য শ্রবণে জিজ্ঞাসা জায়তে তর্হি তয়োঃ পদয়োঃ মধ্যে আকাঙ্ক্ষা অস্তিতি জানিয়াত। দেখো বোঝা গেল? তাহলে এই দুটো পদের মধ্যে আকাঙ্ক্ষা আছে বুঝতে হবে। কি বললাম, বোঝা গেছে অনু? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে যে দুটো পদকে নিয়ে আমি সমাস করব ওই দুটো পদের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। যে দুটো পদের মধ্যে বা যে দুটো পদকে নিয়ে আমি সমাস করব ওই দুটো পদ অবশ্যই সাকাংশ হতে হবে। সাকাংশ মিন্স কি? সাকাংশ মিন্স আকাঙ্ক্ষা বিশিষ্ট। সাকাংশ মিন্স আকাঙ্ক্ষা বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, যে দুটো পদকে নিয়ে আমি সমাস করব ওই দুটো পদকে অবশ্যই আকাঙ্ক্ষা বিশিষ্ট হতে হবে।
আকাঙ্ক্ষা না থাকলে ওই দুটো পদের মধ্যে সমাস হবে না। দ্বিতীয়, যোগ্যতা। পদার্থাবাধো যোগ্যতা। পদানাম সমস্যমান পদয়োঃ পদানাম বা ইয়ঃ অর্থঃ তয়োঃ সম্বন্ধঃ যদি বাস্তবে বাধিতো ন ভবতি তর্হি তয়োঃ তেষাং বা পদার্থয়োঃ পদার্থানাম মধ্যে যোগ্যতা অস্তি ইতি জানিয়াত। কি বললাম? অর্থ হচ্ছে সমস্যমান পদগুলির মধ্যে পদগুলির যে অর্থ, সেই অর্থগুলির সম্বন্ধ যদি বাস্তবে বাধিত না হয় তাহলে ওই পদগুলির মধ্যে যোগ্যতা আছে তা বুঝতে হবে। সেই রকম যোগ্যতা বিশিষ্ট পদের মধ্যেই সমাস হবে। উদাহরণ কি? জলেন সিঞ্চতি। ধরে বলা হলো বালকः জলেন সিঞ্চতি। বালকः জলেন সিঞ্চতি। এখানে জলেন কোন অর্থে তৃতীয়া হয়েছে গো? জলেন কোন অর্থে তৃতীয়া হয়েছে? হুম, তৃতীয়া কোন অর্থে হয়? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তৃতীয়া কোন অর্থে হয় বলতে পারছো না? আগের দিন যে অনুবাদ করালাম, কারক পড়েছো, তৃতীয়া কোন অর্থে হয়? সুজাতা, করণ। এটা এটা বলা যাচ্ছে না এটা? আমি ভাবছি অন্য কেউ বলবে, এই জন্য বসে আছি। সবাই ওই মিউট খোলার আলস্যতায় এই অবস্থায় এসছে। মিউটটা খুলবো আবার বন্ধ করব, করণের তৃতীয়া হয়। ঠিক আছে, দেখো বাস্তবে এখানে বালক মানে এখানে কর্তা, জল হচ্ছে করণ, মানে জলের দ্বারা সেচন। এটা বাস্তবে সম্ভব, হ্যাঁ কিনা? হ্যাঁ, সম্ভব। তাই দেখো বলা হচ্ছে যে তাহলে জলেন একটা পদ, জলেন একটা পদ
তার অর্থ হলো জলের দ্বারা। সিঞ্চতি আর একটা পদ, তার অর্থ হলো সেচন ক্রিয়া। তাহলে জলের দ্বারা সেচন ক্রিয়া এইরকম অর্থ। কি বলছে, সমস্যমান পদগুলির যে অর্থ সেই অর্থগুলির সম্বন্ধ যদি বাস্তবে বাধিত না হয়। সম্বন্ধ মানে এই যে জলের দ্বারা সেচন ক্রিয়া সম্ভব, এটা ঠিক আছে, সম্ভব। সেচন ক্রিয়া না হয় তাহলে যদি বাধিত না হয়, এখানে বাধিত হচ্ছে না, জলের দ্বারা সেচন ক্রিয়া হয়, বাধিত হচ্ছে না, তাহলে সেই পদগুলির মধ্যে যোগ্যতা আছে বুঝতে হবে। ঠিক আছে, যোগ্যতা আছে বুঝতে হবে। কিন্তু ধরো বলা হলো যে বালকঃ বন্যিনা সিঞ্চতি, বালকঃ বন্যিনা সিঞ্চতি, বালক বন্যির দ্বারা সেচন ক্রিয়া করছে। আগে ছিল সেচন ক্রিয়া, তার করণ কি ছিল? সেচন ক্রিয়ার করণ কি ছিল? জল। জল। এটা পসিবল। এখন হয়েছে সেচন ক্রিয়ার করণ কি হয়েছে? অগ্নি, বহ্নি। তাহলে সেচন ক্রিয়া কি বন্যির দ্বারা পসিবল, সম্ভব? না। যদি না হয়, সেচন ক্রিয়া বন্যির দ্বারা সম্ভব নয়, তার মানে এই যে বন্যি না, এটা একটা পদ, এর অর্থ হচ্ছে বন্যীকরণক, বন্যীরূপকরণ, বন্যীরূপকরণ। বন্যি না একটা পদ, এর অর্থ কি? বন্যীরূপকরণ। কেন করণ? এখানে তৃতীয়া বিভক্তি আছে, তৃতীয়া বিভক্তির অর্থ করণ এখানে। তাহলে বন্যীরূপ করণের দ্বারা সিঞ্চতি মানে সেচন ক্রিয়া, এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব নয়। অতএব বাস্তবে এই অর্থটা বাধিত হচ্ছে। তাই যদি পদগুলির যে অর্থ, সেই অর্থ যদি পরস্পর বাধিত হয় বাস্তবে, তাহলে ওই পদগুলির মধ্যে যোগ্যতা নেই বুঝতে হবে। যোগ্যতা না থাকলে ওই পদগুলির দ্বারা ওই পদগুলিকে নিয়ে সমাস করা যাবে না। যদি যোগ্যতা না থাকে তাহলে ওই পদগুলিকে নিয়ে সমাস করা যাবে না। ধরো বলা হলো, এই রকমের উদাহরণ দিচ্ছি দেখো, বালকঃ ক্ষেত্রে জলস্য সেচনম করতি। এর পরিবর্তে আমি যদি বলি যে বালকঃ ক্ষেত্রে জলসেচনম করতি, এটা ঠিক আছে, ঠিক আছে এটা। কিন্তু বালকঃ ক্ষেত্রে বন্যেহ সেচনম করতি, এর জায়গায় তুমি যদি বলো যে বালকঃ ক্ষেত্রে বন্যী সেচনম করতি, এটা কি হবে? হবে কি? হবে না। কেন হবে না? এই যে সেচন আর যে জল, এদের মধ্যে যোগ্যতা আছে, মানে সামর্থ্য আছে। জল এবং সেচন এই দুটো হচ্ছে সমস্যমান পদ, এদের মধ্যে যোগ্যতা আছে, তাই এরা সমাসবদ্ধ হতে পেরেছে পরের স্টেপে। কিন্তু বন্যেহ সেচনম করতি, এদের মধ্যে যোগ্যতা নেই। যোগ্যতা না থাকার জন্য সামর্থ্য নেই, সামর্থ্য না থাকার জন্য এখানে হতে পারবে না। তাই বন্যী সেচনম করতি এটা ভুল। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। পরবর্তী হচ্ছে, আমি জানি না সবাই বুঝতে পারছে কিনা, কেউ কিন্তু রিপ্লাই করছো না। যদি কেউ বুঝতে না পারো, কোথায় সুবিধা হচ্ছে, যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে বলবে, এগুলো পেরিয়ে গেলে কিন্তু আর হবে না। হবে না মানে কি, তখন আবার অন্য জায়গায় চলে যাব তো। যাই হোক, পরবর্তী স্টেপ হচ্ছে যে আসক্তি। আসক্তি হচ্ছে পদানাম অবিলম্বেন উচ্চারণম। আসক্তি, পদানাম অবিলম্বেন উচ্চারণম আসক্তি। বিলম্ব মানে কি? বিলম্ব মানে দেরি। অবিলম্ব মানে, অবিলম্ব মানে
না অতি দেরি নয়, সত্বর। মানে শীঘ্র। বিলম্ব মানে দেরি, অবিলম্বে মানে দেরি নয়। মানে বক্তব্য হচ্ছে তুমি যে পদগুলির মধ্যে বা যে পদগুলিকে নিয়ে সমাস করবে ওই পদগুলিকে অবিলম্বে উচ্চারণ হতে হবে। যে পদগুলি নিয়ে সমাস করা হবে সেই পদগুলির উচ্চারণ অবিলম্বে হওয়া আবশ্যক। না হলে যদি বিলম্বে উচ্চারিত হয় সেই পদগুলি নিয়ে সমাস হবে না। অর্থাৎ কি বক্তব্য? ধরো বলা হলো যে আহ, বলা হলো যে মানে কেউ একজন সকাল 8টায় উচ্চারণ করেছে রাগ্যহ, পরবর্তী উচ্চারণ করছে দুপুর 2টো পুরুষহ, সন্ধ্যা 6টায় গচ্ছতি। তাহলে এই যে দেখো সকাল 8টা, তারপরে 4 ঘন্টা 6 ঘন্টা পরে উচ্চারণ করছে পুরুষহ, তারও 4 ঘন্টা পরে উচ্চারণ করছে গচ্ছতি। তাহলে এই যে বিলম্বে উচ্চারিত যে পুরুষ, এই দুটো পদ বিলম্বে উচ্চারিত যে এইটা পদ, রাগ্যহ সকাল 8টায়, পুরুষহ দুপুর 2টো, কত বিলম্বে উচ্চারণ করছে। তাহলে এই দুটো পদের মধ্যে কিন্তু সমাস হবে না। কেন সমাস হবে না? এদের মধ্যে আসক্তি নেই। আসক্তি মিন্স সন্নিধি। আসক্তির অপর নাম সন্নিধি, মানে সান্নিধ্য, মানে মানে সন্নি সন্নিকৃষ্ট, মানে মানে অবিলম্বে উচ্চারণ হওয়া। কিন্তু যদি কিন্তু যদি পরবর্তী সকাল 8টা, সকাল 8টা 2 সেকেন্ড, রাগ্যহ পুরুষহ। দেখো 8টায় রাগ্যহ, তার ঠিক 2 সেকেন্ডের মধ্যে পুরুষহ। এটা কিন্তু বিলম্বে উচ্চারণ নয়, অবিলম্বে উচ্চারণ। রাগ্যহ যদি এটা 1 সেকেন্ড করা হয় তাও অসুবিধা নেই, 1 সেকেন্ড ঠিক আছে। মানে প্রথম সকাল 8টায় উচ্চারণ করছে রাগ্যহ, পরবর্তী 8টা 1 সেকেন্ডে উচ্চারণ করছে পুরুষহ। তাহলে এটা কি বিলম্ব উচ্চারণ নাকি অবিলম্ব উচ্চারণ? কোনটা কোনটা এদের মধ্যে? হুম, দেখো বোঝা গেল বিষয়টা? হ্যালো, বোঝা গেছে বিষয়টা? বোঝা বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এখন বক্তব্য যে সমাস তাহলে কোনটায় হবে, সমাস কোনখানটায় হবে, মানে নিচেরটাই না উপরেরটায়, সমাস কোথায় হবে? যেটা অবিলম্বে উচ্চারিত হয়েছে।
যেটা অবিলম্বে উচ্চারিত হয় সেখানে, অর্থাৎ নিচেরটায়, ঠিক আছে। অতএব এখন এই তিনটে গুণ, মানে এই তিনটে বৈশিষ্ট্য যে যে পদের মধ্যে থাকবে সেই সেই পদের মধ্যে সমাস হবে, অন্যথা সমাস হবে না। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেখানেই সমাস হবে, অন্যথা কিন্তু সমাস হবে না, মাথায় রাখবে। ঠিক আছে, কি বললাম? আকাঙ্ক্ষা মানে একটা পদ শোনার পরে আর একটা পদের শ্রবণের ইচ্ছা হতে হবে, অতএব সেখানে আকাঙ্ক্ষা আছে। যদি বলা হয় রাগ্যহ, সঙ্গে সঙ্গে পুরুষহ, এর আকাঙ্ক্ষা জাগবে। রাগ্যহ পদটা শোনার সঙ্গে সঙ্গে পুরুষহ এইরকম শোনার ইচ্ছা জাগবে, অতএব এদের মধ্যে আকাঙ্ক্ষা আছে। এই দুটো পদ অবিলম্বে উচ্চারিত হয়েছে, রাগ্যহ পুরুষহ, 1 সেকেন্ডের মধ্যে উচ্চারিত হয়েছে, অতএব এদের মধ্যে আসক্তি আছে। আর যোগ্যতাও আছে। রাগ্যহ পুরুষহ, রাজার পুরুষ, রাজার পুরুষ, রাজ সম্বন্ধী পুরুষ, এইরূপ যে অর্থ, এদের মধ্যে কোনো বাধা নেই, অতএব যোগ্যতাও আছে। অতএব এইরকম তিনটে গুণ যাদের মধ্যে আছে সেই রকম পদগুলোকে নিয়ে সমাস হবে। এই গুণগুলো যার মধ্যে থাকবে না তাদের মধ্যে সমাস হবে না। দেখো বুঝে গেল, হ্যাঁ কিনা? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম, চলো। এইটা বোঝানো উচিত ছিল প্রথমে, তারপরে দ্বন্দ্ব সমাসে গেলে ভালো হতো। যাই হোক, চলো। এই যে প্রথম দুটো, তাহলে চকারের অর্থ কটা পেয়েছি? চকারের অর্থ কটা পেয়েছি? 4টে। সমুচ্চয়, অনবাচয়, ইতরেতর দ্বন্দ্ব, সমুচ্চয়, অনবাচয়, ইতরেতর সমাহার। এখন বক্তব্য, এই চারটি অর্থেই কি সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়? না, চার, শুধু দুটো অর্থেই হয়, তোরে তোরা সমাহারে হয়, আর সমুচয় এই অন্যচয় হয় না। সমুচ্চয় এবং অনবাচয়, এদের এই দুটো অর্থে কিন্তু দ্বন্দ্ব সমাস হয় না, এদের মধ্যে যোগ্যতা থাকে না। এগুলো বলার এখানে বিষয় দরকার নেই, এগুলো একটু ডিফিকাল্ট আলোচনা। হুম, দরকার নেই এখানে। সমুচ্চয় এবং অনবাচয় এই দুটো নিয়ে কিন্তু সমাস হয় না, মানে এই দুটো অর্থে, এই দুই চয়ের অর্থে সমাস হয় না। সমাস হয় কোন অর্থে? ইতরেতর এবং সমাহার, এই দুটি অর্থে সমাস হয়। ঠিক আছে, এখন একটা প্রশ্ন ওঠে। হুম, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রধান গো? উভয় উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব সমাসে। মানে কি? উভয় পদের অর্থই প্রধান হয়। উভয় পদের নয়, মানে মিনিমাম উভয় পদের। যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের অর্থই প্রধান হবে, ঠিক আছে। দ্বন্দ্ব সমাসে তো একাধিক 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 অর্থ হতে পারে, তা যতগুলো পদের অর্থ থাকবে ততগুলো পদের অর্থই প্রধান হতে পারে। এখন একটা একটা প্রসঙ্গ এখানে আনতে হবে। ধরো বলা হলো লক্ষ্মণশ্চ রামশ্চ, কি হবে এখানে? রাম ও লক্ষ্মণ। রাম লক্ষ্মণ, কেন করলে? মানে দুটো দুটো পদ আছে, ওই জন্য রাম ও লক্ষ্মণ হলে, বা তিনটে থাকলে সেখানে বহু বচন হয়ে যাবে, দ্বিবচন আমার হয়েছে প্রশ্ন এখানে। আমার প্রশ্ন মানে, আমার প্রশ্ন, কেন লক্ষ্মণ রাম কেন নয়? এটা আমার প্রশ্ন। কেন রাম ও লক্ষ্মণ? যখন আমি
অল্প কোনো স্বর যুক্ত শব্দ প্রথমে বসবে এরকম। যেখানে আমি বিগ্রহ করেছি সেই বিগ্রহ বাক্যে দেখো লক্ষ্মণ পদটা আগে আছে, রাম পদটা পরে আছে। এই সমাসটা খুব ইন্টারেস্টিং এবং আশা করি সবাই মন দিয়ে বুঝবে। আমি সেই জন্য এটাকে আগে নিয়েছি। সমাস অনেকের কঠিন মনে হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি কারকের থেকে সমাসটা অনেক ইজি। কারকের থেকে সমাস অনেক ইজি। যাই হোক, আমার তো দেখুন, এটাই কঠিন লাগে সমাজটাকে। কারক কারক তুমি আলোচনা করলে তুমি কি খুঁজে পাবে? তোমাদেরকে তো যখন পড়িয়েছি কেবলমাত্র সূত্র, সূত্রের অর্থ আর উদাহরণ, উদাহরণের সঙ্গে সঙ্গতি, এইগুলো খুব ইজি। যখন প্রত্যেকটা সূত্র নিয়ে যখন ব্যবৃত্তি আলোচনা হবে না, তখন খুব খুব ডিফিকাল্ট। ওইগুলো ওইগুলো শিখতে হয়, মানে প্রতিপদ ব্যবৃত্তি আলোচনা বলে ওটাকে, প্রতিপদ ব্যবৃত্তি আলোচনা। ওইগুলো শিখতে হয়, ওইগুলো শিখলে মাথার মানে বুদ্ধি, মানে কি বলবো, মানে প্রতি সমাজের ক্ষেত্রে সমস্ত পদটা যদি দেওয়া থাকছে দিয়ে কোন সমাজ বলছে, অনেক ক্ষেত্রে বুঝতে পারছি না। এবার যদি ভেঙে দেওয়া থাকছে তাহলে বুঝতে পারছি। দেখো কি হয়, এইগুলো ছাত্র তো, তুমি সত্যি বলতে তুমি এগুলো একদিনে কখনোই তোমার আয়ত্তে আসবে না। একদম বাস্তব কথা, একদিনে তোমার আয়ত্তে আসবেই না। এইগুলো আমি ভাবছিলাম, ওই যে সমাসের ক্লাসটা শেষ হয়ে গেল আগের দিন, আমার মানে আমার মনে হলো যে আরো কিছুদিন করালে হতো। কারণ কারণ ওইখানে যদি তোমাদের অনেক কিছু বাকি পড়ে গেছে, অনেক কিছু বাকি আছে। তার চেয়ে বড় কথা, মানে আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছি যে ওখানে যদি আমি কি করে দেখে বুঝবো এই পদটা এই সমাস হবে, এইগুলো শেখানো যায়। হ্যালো, মানে শোনা এই, যাচ্ছে আমার কথা? দেখো তো, হ্যাঁ শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আপনি এই সমাজের ক্লাসে এখন এগুলো শোনা যাচ্ছে? দেখো এইগুলো তো এই এত তাড়াহুড়োর মধ্যে হয় না। তোমাদের ধরো সামনে পরীক্ষা, মাত্র 40 দিন টাইম, মানে ওইগুলোকে একটা শর্টকাট ট্রিক্স দিয়ে দিবেন যে আমরা না এইভাবে বুঝতে পারবো, সেরকম কিছু একটা দিবেন তাহলেই হবে। কারণ ওইগুলো এত চেষ্টা কিছু করবো হজম করতে পারছি না আর। মানে ওই আলোচনা করতে সুন্দর শেখা যায়। ভালো, শোনা আমি যাচ্ছে না তোমার দাদা, কেটে যাচ্ছে কথা। কেটে যাচ্ছে। দেখো তো এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হুম, মানে আমি উম, এই সোজাটা তোমাদেরকে বলবো একটা ক্লাস করার জন্য, এমনি এমনি শেখাবো, যারা আগ্রহী তারা শিখবে। কিন্তু এইগুলো কি হয়, এগুলো একদিনে হয় না, এগুলো নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাহলে আসে। স্যার পরীক্ষার পর আবার নতুন করে শুরু করবেন, হ্যাঁ, তখন আবার করুন। এই জন্য পরীক্ষার পরে তোমাদের যে আছে না, দেখবে এক একটা পদ আছে, যে বানভট্টের যে ইয়েগুলো আছে, ওই যে হর্ষচরিত, বা আরো যে 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 কারণ সুখনাশ উপদেশ, কাদম্বরী, কাদম্বরীর যে প্রথম বাক্যটা আছে মনে হয় 3 লাইন না 4 লাইন। তাহলে ওই হ্যাঁ স্যার, পদগুলোকে, ওই তাতে ওই চন্দ্রাপণ্ড পদগুলোকে তুমি, ওই পদগুলোকে দেখে তুমি কি করে বুঝবে যে এইগুলো কোন সমাসে আছে? এইগুলো নিয়ে চিন্তা করতে হয়, এইগুলো নিয়ে ভাবতে হয়, তবে হবে আস্তে আস্তে। দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা আগে আহ, জানি না কতটা পড়েছিলে, আগে কতটা পড়েছিলে আমি জানি না, তবে আমার মনে হয় আহ, যারা আমার সঙ্গে এই এই মানে এই যে যেমন বলি যে এই ক্লাস হবে, এই ক্লাস হবে, যারা কানেক্টে তারা অন্য ভালো। মাঝে মাঝে কেউ স্ট্যাটাস দেয় এসব নিয়ে, যাই
চলো এখন আমরা শোনা কি যাচ্ছে। বলতে চাইলাম? হ্যাঁ, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে একদমই কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, স্যার এর আগে কটা সমাস হয়েছে স্যার? মানে সূত্র কটা হয়েছে স্যার? অনেক কটা হয়ে গেছে? না 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 না, সূত্র এখনো পড়েইনি, আমরা সূত্র এখনো পড়েইনি একটাও। ও আচ্ছা, মানে এই সবে সূত্র আমরা, চারটে অন্যটাই আর কি আরম্ভ হয়েছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই আগে যে প্রথম ক্লাসটা হয়েছিল তার লিঙ্ক ধরে এইটা নিচেটা বোঝালাম। তুমি তো ছিলে না, তুমি তো শেষের দিকে এলে। হ্যাঁ, আসলে আমি জানি তারপরে যে 8টা থেকে, এবার দেখিনি, নেট অন ছিল না ঠিক, ওই ঠিক জন্য। আছে। স্যার রেকর্ডিংটা এখন দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো অবশ্যই। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, ঠিক। প্রসঙ্গ হচ্ছে যে এই যে দ্বন্দ্ব সমাসে, এই যে দেখো, যে কেন তোমরা হঠাৎ করে রাম ও লক্ষ্মণও বললে, কেন লক্ষ্মণ রামও বললে না, এর সপক্ষে যুক্তি আছে। এবং স্যার এটা রাজ ও দণ্ডাসু দণ্ডাদিশু না 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 না, ওগুলো নয়। তোমরা পড়েছো, স্মৃতি পড়েছো, ভুলে গেছো হয়তো। যাই হোক, আচ্ছা, এই কি অল্পাক্ষরযুক্ত শব্দটা পূর্বে নিপাত হয়, ওইটা কি? না, ওইটাও এখানে হতে পারে, কিন্তু ওটা হবে না এখানে, অন্য কিছু একটা। যাই হোক, দেখো যা বলছিলাম, যে এই দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটা সূত্রের মধ্যে নতুন নতুন, মানে ইন্টারেস্টিং আছে, যে মানে একটা পদ সিদ্ধ এইভাবে হচ্ছে, মানে একটা নিয়মে হচ্ছে, দেখা যাচ্ছে পরবর্তী নিয়মটাই আবার এই আগের নিয়মকে বাধা দিচ্ছে, আবার যে নিয়মটা বাধা দিল সেই নিয়মকে আবার পরের নিয়ম বাধা দিচ্ছে। এইভাবে এক জায়গায় শুরু হলে যতক্ষণ না শেষ হচ্ছে, কন্টিনিউয়াসলি এরকম একটা, মানে কিউরিসিটি, কৌতূহল, নাকি কি বলে, কৌতূহলতা থাকতেই থাক, মানে যে এর পরেরটা কি হবে, এর পরেরটা কি হবে, এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসগুলো সিদ্ধ হবে, দ্বন্দ্ব সমাসবদ্ধ পদগুলো সিদ্ধ হবে। ঠিক আছে, যেমন আমি একটা জাস্ট এখানে বলি, এখানে প্রশ্ন হবে যে তাহলে এখানে কোন রাম ও লক্ষ্মণও, এখানে লক্ষ্মণ রামও কেন হলো না, লক্ষ্মণ রামও কেন হলো না, একটা সূত্র আছে। অভ্যর্হিতম চ, অভ্যর্হিত মানে পূজা, মানে পূজ্য, অভ্যর্হিত, ক্লিয়ার আছে? না, কথা কাটছে আপনার। ও, ওই নেটটা কি ব্যবহার করতে হবে না? হুম, এখন দেখো তো শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে হ্যাঁ, ক্লিয়ার? যাচ্ছে। হুম, দেখো, সূত্র হচ্ছে অভ্যর্হিতঞ্চ, অভ্যর্হিত মানে পূজ্য, অভ্যর্হিত মানে পূজ্য। ঠিক আছে, সূত্রার্থ কি? সমস্যমান পদগুলির মধ্যে জগতে যার পূজ্যতা অধিক তার পূর্ব নিপাত হবে। পূর্ব নিপাত মানে পূর্বে বসবে, পূর্ব নিপাত মানে কি, পূর্বে বসবে। সমস্যমান পদগুলির মধ্যে জগতে যার পূজ্যতা অধিক, মানে পূজ্যতা বেশি, তার পূর্ব নিপাত হবে। মানে কি, রাম এবং লক্ষ্মণ, এই দুইয়ের মধ্যে, এই দুজন ব্যক্তির মধ্যে জগতে পূজ্যতা কার বেশি? রামের। 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 তাই রাম ও লক্ষ্মণও হবে, লক্ষ্মণ ও রামও কোনোদিন হবে না। কি বললাম, বোঝা গেল? সেই জন্য রাম ও লক্ষ্মণও হবে, লক্ষ্মণ ও রামও হবে না। যেমন আমরা একটা কাব্য পড়েছি, কিরাতার জুনিয়ম, কিরাতার জুনিয়ম পড়েছি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখো ওখানে প্রথম সমাসটা হয় কিরাতাশ্চ অর্জুনশ্চ ইতি
কিরাতার জুনৌ এরকম হয়। একটা সূত্র আছে যে অজাদ্য দন্তম, অজাদ্য দন্তম সূত্রার্থ কি? সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি আদিতে অচ থাকবে এবং অন্তে অকার থাকবে তার পূর্ব নিপাত হবে। দেখো এটাকে ভাঙলে কি হবে? অজাদি মানে অচ আদিতে আছে অজাদি, আর অদন্ত মানে অত অন্ত, অত মানে অকার, অত মানে অকার, অত অন্ত অদন্ত মানে অকার অন্তে আছে। এটা কি হলো? সমস্যমান পদগুলির মধ্যে যে পদটির আদিতে অচ থাকবে এবং অন্তে অকার থাকবে তার পূর্ব নিপাত হবে। তাহলে ভেবে দেখো এই অজাদ্যদন্তম নিয়ম অনুসারে এখানে কার পূর্ব নিপাত প্রাপ্তির কথা ছিল? ভেবে দেখো। কিরাতাশ্চ অর্জুনশ্চ এই দুটি পদের মধ্যে পূর্ব নিপাত হওয়ার কার কথা? অর্জুনের। অর্জুনের। কেন অর্জুনের হওয়ার কথা? কারণ অর্জুন পদের অর্জুন অর্জুন পদটিতে আদিতে অজ আছে, অকারটা অচ, আদিতে অচ, যেটা কিন্তু কিরাত পদে নেই। অন্তে অকার দুটোরই আছে, কিরাত পদেরও অন্তে অকার আছে, অর্জুন পদেরও অন্তে অকার আছে, কিন্তু আদিতে অচ কেবলমাত্র অর্জুনেরই আছে। তাই অ্যাকচুয়ালি অর্জুন কিরাতও এরকম হওয়ার কথা, অর্জুন কিরাতও এরকম হওয়ার কথা, কিন্তু এখানে কিরাতকে, কিরাত বলতে কাকে বোঝানো হয়েছে? শিবকে। শিব, মহাদেব। আর অর্জুন হচ্ছে পঞ্চপাণ্ডবের অন্যতম একজন। তাহলে মহাদেব এবং অর্জুন এই উভয়ের মধ্যে কার পূজ্যতা বেশি? মহাদেবের। মহাদেব। সেই জন্য এখানে অজাদ্যদন্তম এই সূত্র অনুসারে এখানে অর্জুনের পূর্ব নিপাত প্রাপ্তি থাকলেও তাকে বাধা দিয়ে অভ্যর হিতঞ্চ এখানে কিরাতের পূর্ব নিপাত হয়ে কিরাতার্জুনৌ এই রকম হয়। দেখো বুঝে গেল?